নমস্কার, নিউজ নাইট প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। অরাজনৈতিক পরিবারের ছেলে মেয়েদের রাজনীতিতে আসার জন্য আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী। মুক্তধারায় আয়োজিত মক পার্লামেন্টে এই আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দেশে জরুরি অবস্থার 50 বছর পূর্তির কালো অধ্যায় নিয়ে সোমবার মক পার্লামেন্টের আয়োজন করল ভারতীয় জনতা মহিলা মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটি। সোমবার সকাল 11টা থেকে রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে এই মক পার্লামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে অরাজনৈতিক পরিবারের ছেলে মেয়েদের রাজনীতিতে আসার জন্য এদিনের অনুষ্ঠানে আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। এদিন মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলছেন যে এমন সব ব্যক্তি, এমন সব ছেলে মেয়েরা যারা ইয়ুথ যারা আছেন তাদেরকে আপনাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আপনারা আহ্বান করেন যে তারা যেন রাজনীতিতে আসে। কারণ রাজনীতি সম্পর্কে অনেকের একটু অন্যরকমের একটা ভাবনা চিন্তা থাকে, গার্জিয়ানরাও চায় না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন এমন সব ফ্যামিলিকে আপনারা আহ্বান করুন যাদের কোনো রকম তাদের ফ্যামিলির মধ্যে কেউ কোনোদিন রাজনীতিতে আসেনি। তাহলে এদের মধ্যে যে ট্যালেন্ট আছে, ট্যালেন্ট ব্যক্তিরা কিন্তু রাজনীতিতে আসে না। আমি আশা করি আগামী দিন যেসব ছেলে মেয়েরা এখানে আসছেন, আগামী দিন আমাদের রাজ্যের এবং দেশের যে মাননীয় প্রধানমন্ত্রীজি 2022-এ যে ঘোষণা দিয়েছেন যে অমৃতকাল এবং আমাদের যে দেশের উন্নয়নের জন্য যে 2048-এর মধ্যে দেশকে সর্বাঙ্গীন উন্নয়নের যে ডাক উনি দিয়েছেন, এবং তাদের কারণে আগামী দিন তাদের পার্টিসিপেশনে এই দেশকে আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরি করতে পারবো। 1975 সালের 25 জুন দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। জরুরি অবস্থা জারির মধ্য দিয়ে কুঠারাঘাত করা হয় সংবিধানের ওপর বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপতি ফকিরউদ্দিন আহমেদকে উনি প্রেসার করে সেই দিন 25শে জুন 1975-এ প্রেসার করে ডিক্লেয়ার করালেন যে ইমার্জেন্সি, এই কালো দিন, যেটাকে আমরা সংবিধান হত্যা দিবস হিসাবে আমরা পালন করি। 50 বছর আমাদের পূর্ণ হলো যে এই 50 বছর, কিন্তু 50 বছরের অনেকেই হয়তো জন্মই হয়নি। তো সেই কারণেই আজকের যে মেইন উদ্দেশ্য এই মক পার্লামেন্ট, সেটার মেইন উদ্দেশ্য হচ্ছে যারা আগামী দিনের যারা প্রজন্ম, যারা আগামী দিন হয়তো রাজনীতিতে আসবেন বা রাজনীতি নিয়ে চর্চা করবেন, সেই বিষয়গুলো তাদেরকে জানানো এবং তার বিষয়ে আলোচনা, তবে অনেক বেশি জ্ঞান বৃদ্ধি হবে এবং মানুষের কাছেও জানাতে পারবেন সংবিধানের যে রক্ষা কবচ, যেটা আমার মাননীয় মন্ত্রী বললেন যে ডক্টর বি.আর. আম্বেদকর যে ওনার নেতৃত্বে যে রক্ষা কবচ তৈরি হয়েছিল তার উপর যে কুঠারাঘাত করেছেন সেইগুলো আমাদের জানা দরকার। 25 জুন 1975 থেকে 21 মার্চ 1977 অর্থাৎ 21 মাস ধরে দেশে জারি করা হয়েছিল জরুরি অবস্থা। ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে একে একটি কালো অধ্যায় হিসেবে বর্ণনা করে এই দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয় ভারতীয় জনতা পার্টি। প্রেক্ষিতে গোটা দেশে মক পার্লামেন্টেরও আয়োজন করেছে ভারতীয় জনতা পার্টি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বিজেপি নিজেদের বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দল বলে দাবি করলেও সেই দলের অভ্যন্তরে কোনো গণতন্ত্র নেই বলে মন্তব্য করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এই কারণেই দলের সভাপতি নির্বাচন সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করলেন বিরোধী দলনেতা। 29 জুন দলের নতুন ত্রিপুরা প্রদেশ সভাপতির নাম ঘোষণা হবে বলে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করার কয়েক ঘন্টার মধ্যেই তা প্রত্যাহার করে নেয় ভারতীয় জনতা পার্টি। বিষয়টিতে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বিজেপি দলের অভ্যন্তরে গণতন্ত্র নেই, এই কারণেই বিজ্ঞপ্তি জারি করার পরেও সম্ভব হচ্ছে না দলের সভাপতির নাম ঘোষণা করা বলে মন্তব্য করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। জেলা, তারপরে গতকাল 28 তারিখ, গতকালই নাকি মোটামুটি হওয়ার কথা। বিকালবেলা সামাজিক মাধ্যমে দেখি যে না, অনির্দিষ্টকালের জন্য ভারতীয় জনতা পার্টির এই রাজ্য সভাপতি নির্বাচনের প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। আবার আজকে কিছু পত্রিকাতে বেরিয়েছে আগরতলার, আজকে সন্ধ্যা 6টায় নতুন সভাপতি হবে। এটাকে কেন্দ্র করে দিল্লি হিল্লি তো আছেই। যাই হোক, এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার। আমার বক্তব্য হলো এই জায়গাতে যে দলের ভিতরে গণতন্ত্র নাই, যে দলের ভেতরে
এই যে আপনারা মোটর শ্রমিক, আপনারাও আজকে চট করে সৌমিত্র চক্রবর্তী আগরতলা থেকে এসছে, এখানে জবরদস্তি করে সিপিআইএম এর অনেক আগে সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া শুরু করলেও সিপিএম যেখানে সমস্ত সাংগঠনিক প্রক্রিয়া সম্পন্ন করে, মাদুরাইয়ে পার্টি কংগ্রেস থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত করার কাজ সেরে ফেলেছে। সেখানে বিজেপিতে এখনো দলের রাজ্য সভাপতি নির্বাচন করা যায়নি। বড় বড় ব্যানার এবং খবরের কাগজের মাধ্যমে প্রচার করা হলেও এক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য পিছিয়েই গেল দলের সভাপতি নির্বাচন প্রক্রিয়া। মন্তব্য বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর। এপ্রিলে আমরা তামিলনাড়ুর মাদুরাইয়ে সর্বভারতীয় সম্মেলন তথা পার্টি কংগ্রেস বলি আমরা করে এসেছি। তার ঠিক 2 মাস আগে আমাদের রাজ্যে একেবারে পত্র পত্রিকাতে ঘোষণা করে বড় বড় মোটা মোটা অক্ষরে ব্যানার হেডলাইন করে প্রচার করেছে ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিক দল তাদের একেবারে বুথ কমিটি থেকে শুরু করে সর্বভারতীয় স্তরে জেপি নাড্ডা যে পদ দখল করে আছে, বিজেপির সভাপতি, রাজ্যে রাজীব ভট্টাচার্য এখন রাজ্যসভার সাংসদ হয়েছেন, একেবারে ইলেকশন কমিশনের কায়দায় এদেরও এরকম পদাধিকারী বাছাই করা হবে। বাইরের থেকে রিটার্নিং অফিসার, অবজারভার, আমাদের দেশীয় নাম না, সব বিদেশি নাম। যেমন আজকে নাকি আপনাদের এই সম্মেলন ঠেকানোর জন্য তারা কাকে জানি আনছে, মন্ত্রী না মহামন্ত্রী আনছে, মানে মন্ত্রীরও বাবা। যাই হোক, আটকানোর চেষ্টা। যে দলে গণতন্ত্র নেই সেই রাজনৈতিক দল সরকার পরিচালনা করলে যা হয়, এই রাজ্যেও তেমনটাই হচ্ছে। পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনের সর্বত্র চলছে অরাজকতা ও অনিয়ম বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা। উল্লেখ করা যেতে পারে, 29 জুন ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে বলে 27 জুন সকালে জারি করা হয়েছিল বিজ্ঞপ্তি। কিন্তু ওই দিন সন্ধ্যার পরেই অনির্দিষ্টকালের জন্য প্রদেশ সভাপতি নির্বাচন প্রক্রিয়া স্থগিত বলে ঘোষণা দিয়ে আরেকটি বিজ্ঞপ্তি জারি করে ভারতীয় জনতা পার্টি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সাথে সাক্ষাৎ করলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সোমবার উপরাষ্ট্রপতি ভবনে ধনখড়ের সাথে সাক্ষাৎ করলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। নয়াদিল্লিতে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সাথে সাক্ষাতে মিলিত হয়েছেন তীব্রামথা সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তাঁর সাথে উপস্থিত ছিলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। নয়াদিল্লিতে উপরাষ্ট্রপতি ভবনে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সাথে সাক্ষাতে মিলিত হয়েছেন বলে নিজেই জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। উত্তর পূর্বাঞ্চল এবং প্রতিবেশী দেশগুলো সম্পর্কে তাঁর অগাধ জ্ঞান রয়েছে বলে জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। জাতীয় পর্যায়ে আঞ্চলিক সৌহার্দ্যের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সাথে কনরাড সাংমা এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এই বৈঠক। আমাদের দেশের উত্তর পূর্ব অংশ আমাদের রত্ন। 90-এর দশকে অর্থাৎ প্রায় 3 দশক আগে ভারত সরকারের একটি নীতি ছিল এবং সেই নীতি ছিল পূর্ব দিকে তাকানো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নীতিতে একটি অতিরিক্ত মাত্রা দিয়েছেন, পূর্ব দিকে তাকানোর পরিবর্তে পূর্ব দিকে কাজ করুন, এবং সেই পদক্ষেপটি অত্যন্ত কার্যকরভাবে সম্পন্ন হয়েছে বলে ইতিপূর্বে জানিয়েছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। পূর্ব দিকে তাকাও, পূর্ব দিকে কাজ করো নীতির অধীনে অর্জিত অগ্রগতি তুলে ধরে পর্যটন, খনি, তথ্য প্রযুক্তি এবং পরিষেবার ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলে প্রচুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশব্যাপী পরিচালিত প্রশাসনিক সংস্কার এবং উন্নয়নের প্রসার করে একে দূরদর্শী নেতৃত্ব, যা কর্মকর্তাদের সঠিক পথে কাজ করার জন্য অনুপ্রেরণা যোগায় বলে জানিয়েছেন উপরাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শী নেতৃত্বে গত দশকে ভারত অর্থনীতি, অবকাঠামো, প্রযুক্তি এবং নারী ক্ষমতায়নে এমন মাইল ফলক অর্জন করেছে যা বিশ্বকে ঈর্ষণীয় করে তুলেছে বলে জানিয়েছেন উপরাষ্ট্রপতি। আমাদের জনজাতি সংস্কৃতি উজ্জ্বল, আমাদের জনজাতি সংস্কৃতি আমাদের সম্পদ বলেও জানিয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে আবারও একবার সফলভাবে হলো কিডনি প্রতিস্থাপন। কিডনি প্রতিস্থাপনে তৃতীয়বারের মতো সফল হলো এজিএমসি জিবিপি হাসপাতালের চিকিৎসকরা।
কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে পরপর 3টি সফল প্রতিস্থাপন সম্ভব হলো আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবি হাসপাতালে। গত 8 জুলাই 2024 সালে রাজ্যে সফল হয়েছিল প্রথম কিডনি প্রতিস্থাপন। রাজ্যে দ্বিতীয় কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে গত 11 নভেম্বর 2024 তারিখে। সোমবার অর্থাৎ 30 জুন 2025 তারিখে তৃতীয়বারের মতো সফলভাবে কিডনি প্রতিস্থাপন করা হয় আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবি হাসপাতালে। আগামীকাল চিকিৎসক দিবস উদযাপনের প্রস্তুতির সময় আমি আনন্দের সাথে জানাচ্ছি যে এজিএমসি এবং জিবিপি হাসপাতালের চিকিৎসকরা মণিপুরের সিজা হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউটের মেডিকেল টিমের সহযোগিতায় তাদের তৃতীয় কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন করেছেন বলে নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দাতা এবং গ্রহীতা উভয়ের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই সাফল্য আমাদের মেডিকেল টিমের দক্ষতা এবং নিষ্ঠার প্রতিফলন বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে আগামী 5 বছরের জন্য মণিপুরের সিজা মেডিকেল কলেজ ও রিসার্চ সেন্টারের সাথে কিডনি ট্রান্সপ্ল্যান্টের বিষয়ে সহযোগিতার চুক্তি হয় রাজ্য সরকারের সঙ্গে, যে অনুযায়ী রাজ্যের কিডনি বিশেষজ্ঞ চিকিৎসকগণ কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়ায় দক্ষতা অর্জনে সিজা হাসপাতালের কিডনি ট্রান্সপ্ল্যান্টের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে করছেন অস্ত্রোপচার। কিডনি ট্রান্সপ্ল্যান্টের পাশাপাশি লিভার ট্রান্সপ্ল্যান্টের বিষয়েও উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। আগরতলা সরকারি মেডিকেল কলেজ তাদের অঙ্গ প্রতিস্থাপন ইউনিট চালু করার প্রতিশ্রুতি নিচ্ছে, যার প্রাথমিক লক্ষ্য লিভার ট্রান্সপ্ল্যান্টেশন। চেন্নাইয়ের মর্যাদাপূর্ণ মোহন ফাউন্ডেশনের সহযোগিতায় লিভার প্রতিস্থাপন চালু করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই ধরনের উদ্যোগগুলির মূল লক্ষ্য হল অঙ্গ প্রতিস্থাপন সুবিধার গুরুতর ঘাটতি পূরণ করা এবং স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যসেবা ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস করা, যাদের এই ধরনের চিকিৎসার জন্য বর্তমানে যেতে হচ্ছে বাইরে বলে জানিয়েছেন রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চাঁদার দাবিতে বন্ধ করে দেওয়া হলো উপজাতি ছাত্রী আবাস নির্মাণের কাজ। অভিযোগের আঙুল স্থানীয় শাসক দলীয় নেতার বিরুদ্ধে। প্রতিবাদে সড়ক অবরোধ করে গ্রামবাসীরা। ঘটনা তেলিয়ামুড়া উত্তর মহারানীপুরে। উত্তর মহারানীপুরে ছাত্রাবাস নির্মাণ কাজে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে উত্তাল হয়ে ওঠে সংশ্লিষ্ট এলাকা। এই ক্ষেত্রে অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তার ক্ষোভে ফেটে পড়ল গ্রামবাসী। খোয়াই জেলার কল্যাণপুর থানাধীন উত্তর মহারানীপুর সরকারি ছাত্রাবাস নির্মাণ কাজে হামলা ও চাঁদাবাজির অভিযোগ ঘিরে সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা। স্থানীয়দের অভিযোগ, শাসক দল বিজেপির খোয়াই জেলা জনজাতি মোর্চার সহ সভাপতির প্রত্যক্ষ নেতৃত্বেই এই হামলা সংঘটিত হয়েছে। ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদে সোমবার সকাল থেকে পথ অবরোধে নামে উত্তেজিত এলাকাবাসী। যে এলাকাবাসী কোনো পাতি কালার করে ও জায়গা ওখাই जों এলাকাবাসী ও একালইব স্কুল যে সামুং থাক যাক তংমানি ন ও সামুং চালু খাইরিনানি বাগै ন সিনি তিনি অরও কাইসা বি খুব মিছিল হাই খালাইজা গোটা। এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান অতিরিক্ত মহকুমা শাসক। এই ক্ষেত্রে পুরো ঘটনার তদন্তক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেবার দেওয়া হয় আশ্বাস। যে এলাকাবাসী এখানে দাবি করেছেন যে এখানে যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল যেটা আছে এবং গার্লস হোস্টেল যেটা নির্মাণ কাজ এখন চলছে, সেটা কয়েকদিন যাবৎ বন্ধ আছে। এখন এই কাজটা আমি এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে পারলাম যেটা মুঙ্গিয়াগামী আরডি ব্লকের মাধ্যমে হচ্ছে। তা আমি মুঙ্গিয়াগামী ব্লক কর্তৃপক্ষের কাছে আজকে ওনাদের যে দাবি সনদ সেটা পেশ করব এবং আহ্বান করব যে অতীব সত্য ওনাদের যে দাবি যে এই কনস্ট্রাকশন কাজটা একলব্য এবং গার্লস হোস্টেলের কাজটা যাতে পুনরায় তাড়াতাড়ি শুরু করা যায়, সেই দাবিটা যাতে ওনারা গ্রহণ করেন এবং নির্মাণ কাজটা যাতে অতীব সত্য আবার চালু করে দেন। কী কারণে স্যার এখানে কাজ বন্ধ হয়েছিল সেই ব্যাপারটা এক্ষুনি আমি বলতে পারছি না। এটা ব্লক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই তারপরে আমি নির্ণায়কভাবে কথা বলতে পারবো। আমি ব্লক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেই।
21 জুন দুপুর 2টো নাগাদ চাঁদার দাবিতে প্রথম দিকে হামলা এবং পরবর্তী সময়ে কাজ বন্ধ থাকার 9 দিন পরেও পদক্ষেপ না থাকার কারণে শেষে পথে নেমে আন্দোলন করতে হয়েছে বলে এদিন অভিযোগ করেন স্থানীয় এলাকাবাসীরা। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, নির্মাণ কাজ পুনরায় চালু, হোস্টেল দ্রুত কার্যকর করা এবং নির্মাণ স্থলে স্থায়ী পুলিশ নিরাপত্তা মোতায়েনের দাবি করেন তারা। এদিকে নির্মাণাধীন হোস্টেলে ইতিমধ্যেই ছাত্রীরা ভর্তি হলেও নিরাপত্তার অভাবে কাজ বন্ধ হয়ে থাকায় চালু করা যাচ্ছে না হোস্টেল। ফলে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বহু জনজাতি শিক্ষার্থীরা। স্বাভাবিক কারণে এই ক্ষেত্রে প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ফ্ল্যাট কেনাবেচার ক্ষেত্রে ত্রিপুরা রিয়েল এস্টেট আইন সম্পর্কে সচেতন হওয়ার জন্য ক্রেতা এবং বিক্রেতা উভয়ের দৃষ্টি আকর্ষণ করল ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি বা টিআরএরা। গত 5 বছরে এই ক্ষেত্রে 33টি মামলা লিপিবদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে টিআরএরা। রাজ্যে জাঁকিয়ে বসেছে রিয়েল এস্টেটের ব্যবসা। এক্ষেত্রে তুঙ্গে ফ্ল্যাট কেনাবেচার বাণিজ্য। গত 5 বছর রিয়েল এস্টেটের 202টি প্রজেক্ট রেজিস্ট্রি করা হয়েছে বলে সোমবার সাংবাদিক সম্মেলনে জানালো ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি বা টিআরএরা। এক্ষেত্রে গত 5 বছরের মধ্যে 33টি মামলা লিপিবদ্ধ করা হয়েছে, যেখানে 31টি মামলার নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছে ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি। বিগত 5 বছরে আমরা 202 প্রজেক্ট আমরা রেজিস্ট্রি করতে পেরেছি আন্ডার রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্টে, এবং আমরা 6 জনকে রিয়েল এস্টেট এজেন্ট আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। আর বিভিন্ন যারা কাস্টমার বা যারা ডেভেলপার যারা বিভিন্ন সময়ে কমপ্লেন করেছেন তাদের ফ্ল্যাট সম্বন্ধে, এই সমস্ত কমপ্লেন আমরা 33 নাম্বার কেস আমরা পেয়েছি এবং তার মধ্যে 31 কেস আমরা ডিসপোজ করতে পেরেছি। এই কয়েকদিন আগেও চিফ সেক্রেটারির সঙ্গে আমাদের মিটিং হয়েছিল, সেখানেও চিফ সেক্রেটারি মহোদয় আমাদের রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি ফ্ল্যাট কেনাবেচার ক্ষেত্রে ত্রিপুরার রিয়েল এস্টেট আইন সম্পর্কে সচেতন হবার জন্য ক্রেতা এবং বিক্রেতা উভয় দৃষ্টি আকর্ষণ করল ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি বা টিআরএরা। জনগণ যারাই কোনো ফ্ল্যাট কিনবে বা যারা প্রমোটারের কাজ করবে বা যারা ল্যান্ড ডেভেলপার যারা তাদের বাড়িতে ফ্ল্যাট করতে চায়, তারা যাতে এই রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্ট সম্বন্ধে ভালোভাবে আইন জানে, তার জন্য আমরা আপনাদের পত্রিকার মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া বা বিভিন্ন আমাদের যে জেলায় জেলায় বা বিভিন্ন সাব ডিভিশনে যে আমাদের সাব রেজিস্ট্রির অফিস রয়েছে, প্রত্যেকটি জায়গায় আমাদের ব্যানারের মাধ্যমে যে আমাদের যেটা রয়েছে সেটা আমরা আমাদের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, এবং ক্রেতারা যাতে বঞ্চিত না হয়, তারা যাতে অ্যাওয়ার হয় যে অ্যাকচুয়ালি রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্টে কী আছে, আইনটা কি। এটা যদি সবাই বুঝে তাহলে কেউ কিন্তু প্রতারিত হবে না। রিয়েল এস্টেট ব্যবসা নিয়ন্ত্রণ করতে ত্রিপুরা রিয়েল এস্টেট আইন কার্যকর হয় 9 নভেম্বর 2017 সালে। রিয়েল এস্টেট খাতের নিয়ন্ত্রণ, দক্ষ ও স্বচ্ছ পদ্ধতিতে রিয়েল এস্টেট হস্তান্তর নিশ্চিত করা, রিয়েল এস্টেট সেক্টরে গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং দ্রুত বিরোধ নিষ্পত্তির জন্য একটি বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হলো এই আইনের মূল উদ্দেশ্য। উল্লেখ করা যেতে পারে, টিআরএরা আইন অনুসারে 500 বর্গমিটারের বেশি জমির এলাকায় ফ্ল্যাট নির্মাণ অথবা 8 জনের বেশি মানুষের জন্য অ্যাপার্টমেন্ট তৈরি করার ক্ষেত্রে রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির কাছ থেকে নিবন্ধন প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলা প্রেস ক্লাবের সীমানা পুনরুদ্ধারের জন্য নতুন কমিটির কাছে দাবি রাখলেন প্রেস ক্লাবের অন্যতম স্থপতি সুবল কুমার দে। বৃক্ষরোপণ কর্মসূচিতে রাখা হয় এই দাবি। সোমবার আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। এই উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবের সংশ্লিষ্ট এলাকায় করা হয় চারা গাছ রোপণ। এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা প্রেস ক্লাবের সীমানা পুনরুদ্ধারের জন্য নতুন পরিচালন কমিটির কাছে দাবি রাখেন প্রেস ক্লাবের অন্যতম স্থপতি সুবল কুমার দে। যে জায়গাটা আমরা বৃক্ষরোপণ করছি জায়গা দেখে রাখো, এই জায়গাটা আমাদের সাথে কথা হয়েছিল অর্থমন্ত্রী ছিলেন, সেটা আমাদেরকে লিখিত করে দিচ্ছে না, যে জায়গাটা আমাদের নামে বলা আছে। ইও জানে, এখন যে কমিশনার আছে
শৈলেশ যাদব ও জানে। আমি নতুন কমিটির কাছে দাবি করবো যাতে এই জায়গাটা নিয়ে আমার কথাবার্তা বলে, কেন উপরে যে আমাদের একটা ফ্লোর বাড়লে বিল্ডিংটা 3 তলা ফাউন্ডেশন আছে, আর একটা ফ্লোর বাড়লে বিল্ডিংটা ঠিক করতে ঠিক নয়, আমি লিফট উঠতে হবে। তাহলে এই কাজটি করতে আমরা সম্মিলিতভাবে সবাই মিললে যাতে করতে পারি, আমি সবার কাছে আবেদন করি। প্রেস ক্লাবের সীমানা পুনরুদ্ধার নিয়ে আইনগতভাবে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সভাপতি প্রণব সরকার। বৃক্ষরোপণ কর্মসূচি আগামী দিনে আরও বিস্তৃত আকারে করা হবে বলেও জানিয়েছেন তিনি। বৃক্ষরোপণ কর্মসূচিটাকে আরো বিস্তৃত আকারে করার একটা পরিকল্পনা রয়েছে, এটা পরবর্তী সময়ে আমরা করবো। আর যে জায়গার কথা সুবলদা এবং জয়ন্তদা বলছেন সে ব্যাপারে আমরা চিঠি দেব, চিঠি দিয়ে লিগেলি আইনগতভাবেই যা যা করার এটা আমরা করব। 1982 সালে প্রথমবারের মতো আগরতলা প্রেস ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ নেয় সরকার। এক্ষেত্রে আগরতলা প্রেস ক্লাবের প্রথম নির্বাচিত পরিচালনা কমিটি দায়িত্ব গ্রহণ করে 1983 সালের জানুয়ারিতে। আগরতলা প্রেস ক্লাবের সীমানার সঙ্গেই রয়েছে জগন্নাথ বাড়ি পার্ক। এদিন প্রায় শতাধিক চারা গাছ রোপণ করা হয় আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থার অবহেলার কারণে পোহাতে হচ্ছে দুর্ভোগ। প্রতিবাদে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে প্রদর্শন করা হয় বিক্ষোভ। ঘটনা কৈলাসহরে। বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থার অবহেলায় ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে গ্রামবাসীরা। ঘটনা কৈলাসহরের শহর উত্তরাঞ্চল এলাকায়। রীতিমতো রাস্তায় গাড়ির টায়ার আগুন জ্বালিয়ে ও সংশ্লিষ্ট বেসরকারি সংস্থা সাই কম্পিউটারের বিরুদ্ধে স্লোগান দিয়ে টিলাবাজার বাবুরবাজার রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসী। বিগত কয়েক বছর ধরে কৈলাসহরের ধুলিয়ার কান্তি গ্রাম পঞ্চায়েতের 2, 3 এবং 3 নম্বর ওয়ার্ড বিদ্যুৎ চপলতা এবং লো ভোল্টেজের কারণে দুর্বিষহ অবস্থা বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। মম জ্বালানি আর ভালো, বিদ্যুৎ থেকে মমটা বাজার থেকে ফার্স্ট টাইমে কিনে নিয়ে জ্বালানিটা আমরা অনেক ভালো। মূল কারণটা কি? মূল কারণ এখানে কোনো রকমের ভোল্টেজ নাই। এখানে ভোল্টেজ নাই বলতে ছোট ছোট বাচ্চারা আছে যেন এরা সন্ধ্যার পরে এবার দিনের বেলা যখন এখানে ফোরানিত বয় তারা গরমের যন্ত্রণা করতে পারে না, রাত্রে বাতির যন্ত্রণা করতে পারে না, মম জ্বালাইয়া বাচ্চারা ফোরানি লাগে। এ ব্যাপারে কি আপনার সাই কোম্পানি? হ্যাঁ, আমরা কাছে এইখানে আমরা কাছে রিসিভ আছে, সাই কোম্পানি আমরা রিসিভ দিয়া দিতে জলের লাগে। আমরা এইচও স্যারের কাছে গেছি, এইচও স্যারে আমরা কই 1 নমুনার কথা, আর এইচও স্যারে আমরা কই 1 নমুনার কথা। আর যখন এইখানে তোমার এই পাম্পের মানুষ যায় তখন কই আরো রকমের কথা। মানে এখানে কি বানচালি আরম্ভ হয়েছে তা আমরা কইতে পারতাম না। এই যে লো ভোল্টেজ আপনাদের এলাকায় দীর্ঘদিন ধরে, কতদিন ধরে? প্রায় 18-20 বছর হয়ে যায়। আমরা এখানে এতগুলা ট্রান্সফর্মার থাকা অবস্থায় কেন আমরা ভোল্টেজ পাই না, এইটা আমরা ডিএম স্যারের কাছে জবাব চাইলাম। গ্রামে প্রতিনিয়ত লো ভোল্টেজের থাকায় পাম্প মেশিন না চালানোর ফলে পানীয় জল পাচ্ছেন না গ্রামবাসীরা। গ্রামে পানীয় জলের তীব্র হাহাকার থাকলেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে গ্রামে নিয়মিতভাবে পানীয় জল সরবরাহ করা হচ্ছে না বলে অভিযোগ করেন গ্রামবাসী। কয়েকবার লিখিতভাবে এবং মৌখিকভাবে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা এমনকি জেলা শাসকের কাছে গ্রামের বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার জন্য আবেদন জানালেও এই ক্ষেত্রে কোনো ধরনের কার্যকরী ভূমিকা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন গ্রামবাসী। এদিকে ঘটনার খবর পেয়ে পরবর্তী সময়ে স্থানীয় পুলিশ এবং প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয় সড়ক। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো নানা খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও,
আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছে অন্যান্য খবরে। সাত সকালে স্কুল মাঠে মৃতদেহ, মুহূর্তের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয় ছাত্রছাত্রী সহ শিক্ষক ও অভিভাবক মহলে। ঘটনা পূর্ব গোকুলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। এলাকার স্থানীয় বাসিন্দা মিঠুন দেবনাথ দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার সকালে বিদ্যালয়ের মাঠ থেকে তার মৃতদেহ উদ্ধার হয় বলে জানিয়েছে পুলিশ। সকালবেলা আজকে আমাদের থানাতে একটা ইনফরমেশন আসে লোকাল থেকে এবং স্কুলের হেডমাস্টার বাবুর থেকে, যে স্কুল মাঠেই একটা ছেলের মৃতদেহ পড়ে আছে। তো তারা এলাকাতে লোকজন যখন আসে জানতে পারে তার নাম মিঠুন দেবনাথ, বাবার নাম মহেন্দ্র দেবনাথ। তো স্কুলের পাশেই ওর বাড়ি। সে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। তো কালকে বিকাল পর্যন্ত এখানে যারা খেলাধুলা করেছে অনেকে দেখেছে, বসেছিল এখানে। তো বিকালের পরে সন্ধ্যার দিকে হয়তো যে কোনো সময় সে এখানে মারা গেছেন। তো এই খবর পেয়ে আমরা এসেছি। তো বাড়িঘরের লোকজনকে আমরা ডেকে এনেছি, আমরা একটা ইউডি কেস নিচ্ছি, নিয়ে তার পোস্টমর্টম করে আমরা বাকি কাজ যেটা আছে সেটা আমরা করি। বৈদ্যুতিক বিলের বিভ্রাটে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ, আর চাইছেন না সরকারের এই বৈদ্যুতিক স্মার্ট মিটার। বিষয়টিকে কেন্দ্র করে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বৈদ্যুতিক স্মার্ট মিটার বাতিল সহ ৮ দফা দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয় উদয়পুর বিদ্যুৎ নিগমের কার্যালয়ে। স্মার্ট মিটারের কারণে আচমকাই গুনতে হচ্ছে বিদ্যুৎ বিল, জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। অতিরিক্ত বিদ্যুৎ বিল হ্রাস করা এবং লোডশেডিং এর বিষয়টিও ছিল এই ৮ দফা দাবির অন্তর্ভুক্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে স্মার্ট মিটার নিয়ে কন্টিনিউ যে বিদ্যুৎ বিল বাড়ছে তা নিয়ে জনগণের মধ্যে একটা ক্ষোভ ছিল। তাই আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজকে বিদ্যুৎ দপ্তরে একটা ডেপুটেশন দিচ্ছি। আমাদের এখানে কতগুলি দাবি আছে, ৮ দফা দাবি আছে। এই দাবিগুলি হলো, স্মার্ট মিটার নামে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিদ্যুৎ হয়রানি বন্ধ করতে হবে। সরকারি দপ্তরে বিদ্যুৎ বিল বকেয়া রেখে ভোক্তাদের উপর জুলুমবাজি চলবে না। অতিরিক্ত বিদ্যুৎ মাশুল কমাতে হবে। ঘন ঘন লোডশেডিং বন্ধ করতে হবে। বিদ্যুৎ দপ্তরের টেলিফোন প্রায় বিফল থাকে বা কল ধরার মতো কোনো লোক থাকে না। এই অবস্থা পরিবর্তন করতে হবে। বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ সময় এবং না থাকার কারণে নির্ধারণের কারণে প্রতিকার করতে হবে। বৈদ্যুতিক লাইনগুলির সঠিক রক্ষণাবেক্ষণ করতে হবে। বিদ্যুৎ দপ্তরের কর্মী স্বল্পতা অবিলম্বে দূর করতে হবে। এই ৮ দফা দাবি নিয়ে আজকে বৈদ্যুতিক স্মার্ট মিটারের অপরিকল্পিত বিল আসায় নাজেহাল বিলোনিয়া সাধারণ মানুষের জনজীবন। বিষয়টিকে কেন্দ্র করে বিক্ষুব্ধ এলাকাবাসী বিলোনিয়া বিধানসভার বিধায়ক দীপঙ্কর সেনের সহযোগিতায় ডেপুটেশন দেন বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজারের কাছে। এই বিষয়ে সোমবার তিনি সাক্ষাৎ করেন সিনিয়র ম্যানেজারের সঙ্গে। পুরনো অফিসে ভেঙে নতুন অফিস নির্মাণে প্রস্তাবটিও উঠে আসে এই সাক্ষাৎকারে। বক্তব্য, আগে যা বিল আসতো তার থেকে অনেক বেশি বিল এখন সেখানে মধ্যে আসছে। আমি এটার কারণ ওনার কাছে জিজ্ঞেস করতে জানতে চেয়েছি। তা আমি ওনাকে বললাম যে একটা বিল আগে হয়তো ২,০০০ টাকা আসতো, হয়তো ১৯০০ টাকা আসতো, কিন্তু সেই বিলটাতে এখন ৩,০০০ ৪,০০০ টাকা আসতে পারে না। কাজে এই ক্ষেত্রে কোনো এক্সপার্ট এনে এই মিটারগুলোকে চেক করে দেখানো যে কোথায় গোলমাল, যার জন্য কারণ মানুষ তো বাড়তি টাকা দেবে না, এবং এটা নিয়ে অলরেডি মানুষের সঙ্গে ঝগড়াঝাটি দপ্তরে শুরু হয়ে গেছে। আমার ক্ষেত্রেও যদি হয়, আমি ২,০০০ টাকা বিল দিই, তারপরে মাসে যদি আমার বিল আসে ৩,০০০ টাকা, আমিও স্বাভাবিকভাবে এটা জানতে চাইব। এই জিনিসটাই আমি করতে হবে। চা শ্রমিকদের ৫ দফা দাবি নিয়ে শ্রম কমিশনারের অফিসের সামনে গণধর্ণা এবং গণডেপুটেশন প্রদান করে ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়ন। মূলত চা শ্রমিকদের ২৫০ টাকা ন্যূনতম মজুরির দাবিতে প্রদান করা হয় এই ডেপুটেশন। সাম্প্রতিককালে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে মোট ২০৪ টাকা করার সিদ্ধান্তের ঘোষণা দিয়েছিল রাজ্য সরকার। কিসের ভিত্তিতে চা শ্রমিকদের মজুরি ২০৪ টাকা করা হলো তা নিয়েও প্রশ্ন তুলে ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়ন। মনে করছে তারা বোকা, হঠাৎ করে একটা লামসাম ধরে ২০৪ টাকা মজুরি ঘোষণা করলেন। আমাদের প্রশ্ন হলো, একই বাগান, তারাই বলছে নাকি বাগানের চার দাম বেড়েছে, বাগান মালিকরা ভালো আছেন, সরকারের বক্তব্য, শিল্প দপ্তরের বক্তব্য, এবং চার নাকি একটা দারুণ মার্কেট। ভালো, আমরা চাই চায়ের দারুণ মার্কেটটা থাকুক, শিল্পগুলি টিকে থাকুক, আমরা একটা দায়িত্বশীল সংগঠন করি, এটা আমরা
তাহলে যদি মার্কেটটা ভালো থাকে তাহলে মালিকদের আয় উপার্জন বেড়েছে, তাহলে কেন তাদের মজুরিটা বাড়বে না? এই যে 100 বা 204 টাকা ঘোষণা করলেন কিসের ভিত্তিতে? ভিত্তিটা কি? শিক্ষাগুরুদের যেখানে ছাত্রছাত্রীদের শৃঙ্খলার দিকটিতে নজর রাখার দায়িত্ব রয়েছে, সেখানে আজ শৃঙ্খলাহীনতার পরিচয় দিলেন চুরিলাম জেবি স্কুলের শিক্ষক শিক্ষিকারা। সোমবার শিক্ষাঙ্গনের এমনই এক চিত্র উঠে এলো নিউজ নাওয়ের ক্যামেরায়। সময় মতো বেতন হাতে পেয়েও কর্তব্য বিমুখ বিদ্যালয়ের শিক্ষাগুরুরা। আজ শ্রেণীকক্ষে তালা খুলতে হচ্ছে বিদ্যালয়ের কচি কাঁচাদের। কোথায় গিয়ে ঠেকবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, আজ সেই প্রশ্ন চিহ্নে গোটা সমাজ। অপেক্ষা করছে এবং তারা চাবি নিয়ে স্কুল খুলছে, এটা তো ঠিক না। ঠিক না স্যার, এটা ঠিক আছে, কিন্তু এই স্কুলটার নাম কি? এই স্কুলটার নাম কি? পূর্বপাড়া জেপি 3 নম্বর ওয়ার্ড, কোন জায়গায়? বর্জ আইএস কোনটা এটা? চোরেলাম আইএস। কয়জন আছে শিক্ষক শিক্ষিকা? 3 জন। আপনি কি ইনচার্জ? না স্যার, ইনচার্জ কে? ইনচার্জ মনিভূষণ। মণিভূষণ সরকার আসেনি, উনিও এখনো আসেনি। দাঁড়ান দাঁড়ান, আপনার নামটা কি? মমতা মমতা দেবনাথ। কতজন ছাত্রছাত্রী আছে? 24 জন। হ্যাঁ 24 জন। কোন ক্লাস থেকে কোন ক্লাস এটা? 1 থেকে 5। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।